আচ্ছা চলো, আজকে আমাদের ক্লাস হবে ইংলিশ পেডাগোজির প্রথম ক্লাস, লার্নিং অ্যান্ড অ্যাকুইজিশন পার্ট 1। এই চ্যাপ্টারে একটা আর পার্ট 2 হবে। এখানটায় খেয়াল রাখতে হবে যে এখানে লার্নিং অ্যান্ড অ্যাকুইজিশন থেকে প্রশ্ন প্রত্যেকবারই আসে, সিটেটে প্রত্যেকবার আসে। আর এর আগেও আমাদের যে স্কুল টেট হয়েছে, স্কুল টেট, মাদ্রাসা টেট, সব টেটেই কিন্তু এখান থেকে প্রশ্নগুলো আসে। খুবই ইজি চ্যাপ্টার, তবে এটা এটা গুছিয়ে নিতে হবে। কি কি আমরা অ্যাকচুয়ালি করব গুছিয়ে নিতে হবে। প্রথমে আমাকে ঠিক করতে হবে সেগমেন্টগুলো, কি কি ইউনিট আছে এখান থেকে কোশ্চেন আসতে পারে। যেমন অ্যাজ পার এক্সাম্পল আমি তোকে বলি, হয়তো প্রশ্ন দিতে পারে এইভাবে যে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য এক্সাম্পল অফ, সরি, ইজ দ্য ফিচার অফ ল্যাঙ্গুয়েজ বা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, আমার এখানে লেখা আছে জাস্ট ল্যাঙ্গুয়েজের উপরে। তো খেয়াল রাখতে হবে যে যেহেতু ক্লাসটা হচ্ছে বেসড অন সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, তাহলে আমি ধরে নেবো এটা হচ্ছে সেকেন্ড ল্যাঙ্গুয়েজের ফিচার্স। এগুলো ল্যাঙ্গুয়েজের ফিচার্স প্রথমত বুঝতেই হবে। লার্নিং এবং অ্যাকুইজিশন এই চ্যাপ্টারটাকে যদি বুঝতে হয় আমাকে ইজিলি, তাহলে ল্যাঙ্গুয়েজের ফিচার্স বুঝতেই হবে। কেন কি ল্যাঙ্গুয়েজ ছাড়া কখনোই কোনো শিশু লার্নিং বা অ্যাকুয়ার করতে পারে না। এই যে টার্মটা আছে অ্যাকুইজিশন, এর ভার্ব ফর্ম কিন্তু অ্যাকুয়ার, মানে হচ্ছে অর্জন করা। এটা মানে হচ্ছে অর্জন করা, ঠিক আছে। আর এর ভার্ব ফর্ম লার্ন, মানে শেখা। এই যে শেখা এবং অর্জন করার মধ্যে পার্থক্য অবশ্যই আছে, ঠিক আছে। তো এবার যখন আমি একটা ল্যাঙ্গুয়েজকে শিখছি বা অর্জন করছি, তাহলে সেই ল্যাঙ্গুয়েজটার ফিচার্স কি কি হতে পারে, প্রশ্ন এখান থেকে আসে। নাম্বার 2 বলছি আমি। এবার এই যে আমরা ইংলিশ ল্যাঙ্গুয়েজ শিখছি বা শেখাচ্ছি, তাহলে একজন টিচারের এই টিচিং ইংলিশ ল্যাঙ্গুয়েজ, তার উদ্দেশ্য কি আছে। একবার সিটেটে প্রশ্ন এসেছিল, খুব রিসেন্ট 2017 সালে এসেছিল, যে which of the followings are the objectives of teaching English language। আচ্ছা, এইটা বুঝে নিতে হবে। এবার আমি চলে আসছি লার্নিং এর। এই যে আমি ইংলিশ ল্যাঙ্গুয়েজ লার্ন করব, ঠিক আছে। তো লার্নিং এর ফিচার্স কি হতে পারে, এটা আজকে আমরা বুঝে নেব। আচ্ছা, আর নেক্সট হচ্ছে ছাত্র বা শিশুরা যে লার্নিং করবে ল্যাঙ্গুয়েজকে, তার কি কি মেথড আছে। ইফেক্টিভ মেথড, কিন্তু মেথড অনেকগুলোই আছে, various types of methods there are, but which are the effective methods of learning, এটা আজকে আমরা বুঝে নেব। এইটা আমার পার্ট 1 ক্লাস হবে, ঠিক আছে। আর পার্ট 2 ক্লাস যখন হবে, আমার পার্ট 2 ক্লাস, সেখানে মেইনলি থাকবে টাইপস অফ লার্নিং, স্টেজেস অফ লার্নিং, তারপর থাকবে আমার হোয়াট ইজ অ্যাকিউজিশন, হোয়াট ইজ লার্নিং, আমার ওখানে থাকবে স্টেজেস অফ অ্যাকিউজিশন, আর থাকবে ডিফারেন্স বিটুইন লার্নিং অ্যান্ড অ্যাকিউজিশন। আমার এই নিয়ে পার্ট 2 ক্লাস হবে। এটা একদম প্রাইমারি লেভেলের ক্লাস। এই ক্লাসটার নলেজ সবাইকেই রাখতে হবে। দেখো, প্রথমত খেয়াল রাখতে হবে যে ল্যাঙ্গুয়েজ যখন আমরা ক্রিয়েট করি, দেখো, যখন আমাদের বাস্তব জীবনে সমাজের মধ্যে, এটা আমরা সবাই জানি যে দুটো ব্যক্তি আমরা কথা বলি, কথা বলার মধ্য দিয়ে আমরা ল্যাঙ্গুয়েজটা ক্রিয়েট করি। বোঝো, এই দুটো ব্যক্তির মধ্যে কিন্তু আমাদের কি হয়, সংযোগ স্থাপন হয় থ্রু ল্যাঙ্গুয়েজ। একে বলা হয় কমিউনিকেশন। মাইক্রোফোন কার অন অন আছে রে? আচ্ছা, বুঝে নাও যে যখন আমরা সমাজের মধ্যে যখন বাস্তবে কথা বলি, ফ্যামিলিতে হতে পারে, সমাজে হতে পারে, এই যে আমি তুমি কথা বলছি, এখানে কি হচ্ছে, দেয়ার হ্যাপেন্স কমিউনিকেশন। এবার এই কমিউনিকেশন হওয়ার জন্য বা ঘটানোর জন্য ল্যাঙ্গুয়েজ অবশ্যই দরকার আছে।
ল্যাঙ্গুয়েজ ছাড়া কখনোই দেয়ার ইজ নো পসিবল অফ হ্যাপেনিং কমিউনিকেশন, কখনোই ভাষা ছাড়া আমরা সংযোগ স্থাপন করতে পারি না। তো ফলে দেয়ার ইজ এ পিভোটাল রোল অফ ল্যাঙ্গুয়েজ ইন ইংলিশ টিচিং অর লার্নিং। তাই আমি প্রথমে কি নিয়ে এসেছি, ফিচার্স অফ ল্যাঙ্গুয়েজ। দেখবে আমরা এখানে অ্যাকচুয়ালি যেগুলো প্রসেস মেনটেন করি, আমরা প্রথমে এনকোডিং করি, তারপরে সেন্ডিং করি, মেসেজ সেন্ড করি, ঠিক আছে, তারপরে আমরা মিডিয়া ব্যবহার করি, তারপরে আমরা ডিকোডিং করি, ঠিক আছে, তারপরে আমরা রিসিভ করি, রিসিভিং করি, তারপরে ফিডব্যাক দিই। এই কটা স্টেজ মেনটেন করে আমরা এনকোডিং, সেন্ডিং, ইউজিং মিডিয়া, ডিকোডিং, রিসিভিং, তারপরে গিভিং ফিডব্যাক, এই কটা আমরা ওয়ে মেনটেন করে উই কজ কমিউনিকেশন, উই হ্যাপেন কমিউনিকেশন। তো এবার দেখো যে এইগুলো ঘটানোর জন্য সেখানে অবশ্যই ল্যাঙ্গুয়েজ লাগবে আমার, ল্যাঙ্গুয়েজ ছাড়া কিন্তু কখনোই সম্ভব নয়। তো ওই ল্যাঙ্গুয়েজটার ফিচার্স কি কি হতে পারে দেখে রাখো। নাম্বার 1 কি আছে? আচ্ছা, ক্লাস শোনা যাচ্ছে আমার? হ্যাঁ স্যার শোনা যাচ্ছে। আচ্ছা, একটু ভালো করে বুঝে নাও। হ্যাঁ স্যার শোনা যাচ্ছে। হ্যাঁ, পারলে কোশ্চেন করবে। দেখে রাখো তাহলে ল্যাঙ্গুয়েজটা কি। ল্যাঙ্গুয়েজটা হচ্ছে সিস্টেম অফ ওয়ার্ডস অ্যান্ড সাইন্স। বোঝো কিন্তু, মানে শব্দ এবং চিহ্ন, ঠিক আছে। এখানে সায়েন্স মানে কিন্তু আমার সিম্বলও হতে পারে। অনেক সময় দেখবে কোন কোন বইয়ে সাইনের জায়গায় সিম্বলও আছে, দুটো হচ্ছে একে অপরের পরিপূরক। তো আমার ল্যাঙ্গুয়েজটা হচ্ছে শব্দ এবং সাইনের একটা সিস্টেম, যার মধ্য দিয়ে ল্যাঙ্গুয়েজ তৈরি হয়। ইট ইজ এ ওয়ে অফ কমিউনিকেশন। আমি একটু আগে বলছিলাম ল্যাঙ্গুয়েজ ছাড়া কখনোই সম্ভব নয়। দুটো ব্যক্তির মধ্যে সংযোগ স্থাপন করার জন্য দেয়ার মাস্ট বি আ নিড অফ ল্যাঙ্গুয়েজ। সুতরাং ল্যাঙ্গুয়েজ হচ্ছে একটা ওয়ে অফ কমিউনিকেশন। আচ্ছা, ইট ইজ আরবিট্রারি, এই স্যার টার্মটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। হ্যালো স্যার। বল। হ্যাঁ স্যার, ওই ঝুমা চৌধুরী নামে একজন আছে, ওর মাইক্রোফোনটা একটু অফ করতে বলেন। ঝুমা, তুই তোর এটা অফ করে দিয়ে যা। ঝুমা চৌধুরী, তুমি তোমার মাইক্রোফোনটা অফ করে দাও। হ্যালো স্যার, হ্যাঁ, বলছিলাম যে আমার খুব নেটওয়ার্ক প্রবলেম করছে, আপনি যদি আরেকবার রিপিট করেন তো আমার ভালো হয়, আমি কিচ্ছু শুনতে পেলাম না। আচ্ছা ঠিক আছে, শোনো, আমি আমি না আমি আবার এটাকে রেকর্ডিং করছি, আমি আমার ইউটিউবে দিয়ে দেবো, ঠিক আছে। হ্যাঁ স্যার। যাদের যাদের নেটওয়ার্ক সমস্যা হচ্ছে ওরা পরে আবার ক্লাসটাকে রিপিট রিপিট শুনে নেবে। আচ্ছা দেখো, আমার টার্ম আছে একটা, যে ল্যাঙ্গুয়েজ হচ্ছে আরবিট্রারি। এই টার্মটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আহা, কে যেন মাইক্রোফোনটা অফ। ঝুমা চৌধুরী, ঝুমা চৌধুরী, তুমি এ করো, মাইক্রোফোনটা অফ করো। হ্যাঁ, করেছে মনে হচ্ছে, দেখে নাও। দেখবে ন্যাচারালি যদি কোশ্চেন আসে যে হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য ফিচার অফ ল্যাঙ্গুয়েজ বা আর দ্য ফিচার্স অফ ল্যাঙ্গুয়েজ, দেখবে তোমার এই আরবিট্রারি, সোশ্যাল, সিম্বলিক আর গ্র্যাজুয়াল প্রসেস,
এই 4টা খুব দেয় পরীক্ষা হলে, ঠিক আছে তো? এবার দেখা যাবে যে এই 4টা একটু বুঝে নিতে হবে। প্রথমে চলে আসছে আমি আরবিট্রারিনেস অফ ল্যাঙ্গুয়েজ। আরবিট্রারি মানে হচ্ছে, দেখবে আমরা যে কথা বলছি আর কি, সেই কথার যে অর্থ, মিনিং, সাউন্ড প্লাস মিনিং, আমি যখনই সাউন্ড ক্রিয়েট করছি, সাউন্ড ক্রিয়েট না করলে তো আমি ল্যাঙ্গুয়েজ পাবলিশ করতে পারছি না। তো সেখানে ল্যাঙ্গুয়েজকে ক্রিয়েট করার জন্য আমার অবশ্যই একটা মিডিয়া দরকার। তো স্পিচ ইজ এ মিডিয়া। ঠিক একইভাবে আমার হতে পারে মোবাইল, হতে পারে আমার টিভি, রেডিও, এগুলো হচ্ছে মিডিয়া অফ ল্যাঙ্গুয়েজ, মিডিয়া অফ কমিউনিকেশন। এগুলো ছাড়া আমরা ল্যাঙ্গুয়েজ ক্রিয়েট করতে পারবো না। তাহলে সেখানে আমরা মিডিয়া ব্যবহার করে অথবা আমরা স্পিচ ব্যবহার করে whenever we create sound, এবার সাউন্ড যেই ক্রিয়েট হয়ে গেল, আমি যেই শব্দকে, আমার আইডিয়াকে সাউন্ড আকারে বাইরে বের করছি, তখনই কি হচ্ছে, আমাদের শব্দটা বা শব্দগুলো অর্থপূর্ণ হচ্ছে। তাহলে এই যে সাউন্ড এবং অর্থের যে সম্পর্ক, রিলেশন, ঠিক আছে তো? এইখানটাই এটাকে বলা হয় আরবিট্রারিনেস। কি হচ্ছে এখানে, কোনো সময় কি হয় যে সাউন্ডের সঙ্গে মিনিং এর দেখা যায় যে কোনো রকম সম্পর্ক থাকে না, এটাও হতে পারে, ঠিক আছে? তখন এটা হয়ে যাবে, ওটাও হয়ে যাবে তোমার আরবিট্রারিনেস। মানে রিলেশন থাকতেও পারে আবার নাও থাকতে পারে, অ্যাবসেন্স এন্ড প্রেজেন্স বোথ। আচ্ছা, আমি তোমাকে আর একটা ছোট্ট করে বলে দিই, আর একটা তোমাকে সেন্স বলে দিই, যে যতগুলো শব্দ আমাদের সামনে আছে, তো প্রত্যেকটা শব্দ কিন্তু আর একটা শব্দের রেসপেক্টে তৈরি হয়েছে। কখনোই সবগুলো শব্দ একসঙ্গে সৃষ্টি হয়ে যায়নি। একটা ওয়ার্ড অ্যাকচুয়ালি ইজ ক্রিয়েটেড ইন রেসপেক্ট অফ আদার ওয়ার্ড। তার মানে হচ্ছে কিরকম ব্যাপারটা, যে আমাদের আশেপাশে এরকম ব্যাপার যে বই আছে বলে খাতাটা আছে, খাতা আছে বলেই পেনটা এসছে, পেনটা এসছে বলেই কালি এসছে, এরকম ব্যাপার। আমাদের ঘরে যতগুলো বস্তু আছে, সবগুলো বস্তু কিন্তু একসঙ্গে ক্রিয়েট হয়ে যায়নি, একটা বস্তুর ডিমান্ডে আর একটা বস্তু তৈরি হয়েছে। তো এটাও কিন্তু ওয়ান টাইপ অফ ফিচার অফ আরবিট্রারিনেস অফ ল্যাঙ্গুয়েজ। স্যার তাহলে সাউন্ডের মিনিং না থাকলেও সেটা আরবিট্রারি হতে পারে? হতে পারে। হতে পারে। ঠিক আছে, মানে তার মানে হচ্ছে খেয়াল রাখতে হবে যে দেখবে আমাদের না, আমাদের দুটো দুটো জায়গা আছে। একটা আমরা যে সাউন্ড ক্রিয়েট করছি, আর একটা কনসেপ্ট মানে মিনিং, ঠিক আছে তো? এদের মধ্যে কিন্তু কোনো অন্তর্নিহিত সম্পর্ক নেই, এদের মধ্যে কোনো অন্তর্নিহিত সম্পর্ক নেই। এই যে অ্যাবসেন্স অফ দ্য ইন্ট্রিনসিক বা ইন্টারনাল রিলেশন ইন বিটুইন দ্য সাউন্ড অ্যান্ড কনসেপ্ট, সাউন্ড এবং কনসেপ্টের মধ্যে দেয়ার ইজ নো ইন্ট্রিনসিক, দেয়ার ইজ নো ইন্টারনাল রিলেশনশিপ, এটাই হচ্ছে আরবিট্রারিনেস। কেন কি, যদি যদি সম্পর্ক থাকতো তাহলে কিন্তু একটা শব্দের মিনিং একটাই হতো, কিন্তু একটা শব্দের মিনিং আমার কাছে একরকম, তোমার কাছে অন্যরকম। শব্দের মিনিং হচ্ছে ইন্ডিভিজুয়াল। প্রত্যেকটা পাঠক ও যে যে কালচারে, যে যে এথনিক গ্রুপে বিলং করে, ও যে সমাজে বিলং করে, সেই সমাজ, সেই কালচার, সেই এথনিসিটির মতো করে সে তার মিনিংটা করে। সুতরাং কোনো শব্দের মিনিং কিন্তু ফিক্সড নয়, কোনো শব্দের মিনিং কিন্তু সিঙ্গেল নয়, ঠিক আছে? আমার কাছে হোম মানে বাড়ি, অন্য কোথাও হোম মানে বাড়ি নাও হতে পারে, ঠিক আছে তো? আমার কাছে বোর্ড মানে হয়তো তক্তা, অন্য কোথাও বোর্ড মানে তক্তা নাও হতে পারে। এইভাবে দেখা যাচ্ছে যে একটা শব্দের মিনিং ফিক্সড নয়, এটাই হচ্ছে আরবিট্রারিনেস অফ দ্য ল্যাঙ্গুয়েজ।
এবার আমার তার মানে স্যার ডাইভার্সিটি অফ মিনিং বলা যায়? হ্যাঁ, বলা যেতে পারে। ওকে স্যার। বলা যেতে পারে। আচ্ছা, এই গেল আমার আরবিট্রারিনেস। ন্যাচারালি আমাকে আরবিট্রারিনেস কি হয়তো প্রশ্ন করবে না, যেহেতু আমরা টেট ফেস করব। টেট তো খুব সারফেস লেভেলের পরীক্ষা। আমরা কিন্তু টেট ফেস করলে আমাকে আরবিট্রারিনেস অফ ল্যাঙ্গুয়েজ হয়তো আমাকে দেবে না। যারা আবার নেট সেট দেয়, যারা নেট বা সেট যারা বসে, ওরা আবার ওদেরকে জিজ্ঞেস করতে পারে যে আরবিট্রারিনেস অফ ল্যাঙ্গুয়েজ রেফার্স টু, চলে আসতে পারে ওদের প্রশ্ন। সেখানে ওদের তোমার সিগনিফায়ার, সিগনিফাইড, সাইন এগুলো আছে, আমাদের ওগুলো লাগবে না। আচ্ছা, তারপরে দেখো এটি সোশ্যাল। সোসাইটি ছাড়া, সমাজ ছাড়া কখনো কোনো ল্যাঙ্গুয়েজ তার অর্থ দিতে পারে না। তার মানে ল্যাঙ্গুয়েজ is being created always from the society. Society itself is the source of language. So there must need the society in order to create the language, in order to develop the language. ল্যাঙ্গুয়েজকে ডেভেলপ করার জন্য অবশ্যই দেয়ার মাস্ট বি আ নিড অফ সোসাইটি। তাই বলা হয় এটা হচ্ছে সোশ্যাল। ল্যাঙ্গুয়েজ ইজ অলওয়েজ আ সোশ্যাল বাই নেচার, বাই ফিচার। ঠিক আছে, নাম্বার 5 দেখো, বলছে ইট ইজ সিম্বলিক। খেয়াল রাখতে হবে যে ল্যাঙ্গুয়েজ সবসময় কিন্তু সিম্বলিক। কেন বলছি আমি, যে এই যে আমি এখন আই এম ক্রিয়েটিং ল্যাঙ্গুয়েজ, আমি এখন ভাষা সৃষ্টি করছি, তোমার সামনে ভাষা প্রেজেন্ট করছি। তার মানে আমাদের যদি ক্লাসে 60 জন মানুষ থাকে, তাহলে 60 জন কিন্তু 60 ভাবে ব্যাপারটাকে বুঝছে, সবাই কিন্তু একইভাবে বুঝছে না। ঠিক আছে তো? ফলে মানে তার মানে কি, একটা শব্দের যা মিনিং, একটা শব্দের যা অর্থ, একটা বস্তুর যা অর্থ, তার আরো একটা অর্থ থাকতে পারে। এটাই তো সিম্বল, এটাই তো সিম্বলিক। তো ল্যাঙ্গুয়েজ কিন্তু সবসময় সিম্বলিক। আচ্ছা, ইট ইজ লার্নড বাই ইমিটেশন অ্যান্ড অবজারভেশন। আমি এটা কিন্তু টেট ক্লাসে মানে আমি এটা মনোবিদ্যা ক্লাসে প্রায় বলেছি যে একটা শিশু বা একটা মানুষ ল্যাঙ্গুয়েজ শেখে দুটো প্রসেসে। একটা হচ্ছে ইমিটেশন, যাকে বাংলায় বলে অনুকরণ, অনুকরণ। আর একটা যে পর্যবেক্ষণ। ঠিক আছে, আমরা পর্যবেক্ষণ করে মানে আমরা দেখে দেখে আর সেই দেখার পরে সেটাকে সেইভাবেই বলে ল্যাঙ্গুয়েজটা শিখি। তার মানে একটা শিশু বাড়িতে দেখবে, শিশু বাড়িতে যখন ল্যাঙ্গুয়েজ শিখছে, তখন ওর বাবা বা মা বা এল্ডার্সরা যে বস্তুকে যে নামে ডাকছে, মানে কিরকম, হয়তো একটা বস্তুকে সে বলল মোবাইল, মা বলছে মোবাইল, বাড়ির দিদি বলছে মোবাইল। বাচ্চারা ওটাকে পর্যবেক্ষণ করছে, মানে অবজার্ভ করছে যে মা বাবা কোনটাকে মোবাইল বলছে। এবার বাচ্চাটা কিন্তু সেভাবে দেখা যাচ্ছে ওটাকে ইমিটেট করছে, মানে ও ও ওই বস্তুটাকে মোবাইলই বলছে। এইভাবে গ্র্যাজুয়াল ওয়েতে, গ্র্যাজুয়াল প্রসেসে, একটা সিমালটানিয়াস প্রসেসে ল্যাঙ্গুয়েজ অলওয়েজ বিং ক্রিয়েটেড ইন দ্য ফ্যামিলি অর ইন দ্য সোসাইটি। তাই বলা হচ্ছে যে ল্যাঙ্গুয়েজ শেখা হয় দুটো প্রসেসে, একটা হচ্ছে ইমিটেশন আর একটা হচ্ছে অবজারভেশন। ঠিক আছে, এগুলো কিন্তু আমার সামগ্রিক নলেজ লাগবে, খেয়াল রাখতে হবে। আচ্ছা, ইট ইজ ডাইভার্স, যে ব্যাপারটা বলছিলাম 3 নাম্বারটা আর 7 নাম্বারটা একই রকম, দুটো ভিন্ন টার্ম। ঠিক আছে, ডাইভার্সিটি অফ ল্যাঙ্গুয়েজ তার মানে হচ্ছে ল্যাঙ্গুয়েজ অলওয়েজ ডাইভার্স ইন নেচার অর ইন টেম্পারামেন্ট, বৈচিত্র্যময়। ঠিক আছে, ভাষা সবসময় বৈচিত্র্যময়। কেন? যেহেতু ল্যাঙ্গুয়েজ ইজ নট ইন্ডিভিজুয়াল। ঠিক আছে, মিনিং ইজ ইন্ডিভিজুয়াল বাট ল্যাঙ্গুয়েজ ইজ নট ইন্ডিভিজুয়াল। So language is always diverse. It is a gradual process
দেখবে স্যার ল্যাঙ্গুয়েজ সাউন্ড ছাড়াও তো স্যার বলছি স্যার সাউন্ড ছাড়াও তো ল্যাঙ্গুয়েজ হয়, যেমন একটা সাইন ল্যাঙ্গুয়েজ যেগুলো ডেফ এন্ড ডাম্বদের হয়, তো ওটাই কি ডাইভার্সিটি বলছে? অনেক রকমের হতে পারে। হ্যাঁ 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 হ্যাঁ, ল্যাঙ্গুয়েজের অর্থ অনেক রকম হতে পারে। এটা ডিপেন্ড করবে হতে পারে, আচ্ছা স্যার ঠিক হ্যাঁ, আছে। এটা ডিপেন্ড করবে কে ল্যাঙ্গুয়েজটাকে কিভাবে শুনছে। আচ্ছা, আমিও চলে আসছি, ইট ইজ এ গ্র্যাজুয়াল প্রসেস। ল্যাঙ্গুয়েজ কিন্তু খেয়াল রাখতে হবে একটা গ্র্যাজুয়াল ক্রমান্বয় সিস্টেমে শেখা হয়। তার মানে হয় দেখবে এই দুটো প্রসেস অবশ্যই চলে আসবে, একটা হচ্ছে অবজারভেশন, একটা ইমিটেশন। তারপর সেটাকে অ্যাপ্লাই করছে অ্যাপ্লিকেশন। ঠিক আছে, ল্যাঙ্গুয়েজের একটা সিস্টেম আছে, সেই সিস্টেম ফলো করে আমরা ল্যাঙ্গুয়েজ শিখি, বা একটা শিশু বা বাচ্চা সেভাবেই শেখে। তাই এটাকে বলা হয় একটা গ্র্যাজুয়াল প্রসেস। এর কিন্তু স্টেপ আছে। তো আমার এই 8টা ফিচার্স খুব ইম্পর্টেন্ট। এই 8টা ফিচার্সের মধ্যে বলছি আমি 3 নাম্বারটা খেয়াল রাখতে হবে। 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার আর 7 নাম্বার, নাম্বার 7। এই 4টা পরীক্ষা হলে খুব আসে। ক্লিয়ার? আচ্ছা, স্যার এইখানটায় হ্যাঁ 8 নম্বরটা একবার বলুন তো। স্যার হ্যাঁ বল। 8 নম্বরটা একটু বলেন তো স্যার একটু। 8 নাম্বারটা হচ্ছে যখন আমরা ল্যাঙ্গুয়েজ বলি, যখন আমরা ল্যাঙ্গুয়েজ বলতে শিখছি, তখন আমরা স্টেপ বাই স্টেপ মেনটেন করে শিখি। মানে কিরকম, প্রথমেই কিন্তু আমরা অবজার্ভ করি, ঠিক আছে, তারপরে আমরা ওটাকে ইমিটেট করি, তারপরে আমরা ওটাকে অ্যাপ্লাই করি, অ্যাপ্লিকেশন, অবজারভেশন, ইমিটেশন, অ্যাপ্লিকেশন, এইভাবে আরো আরো কয়েকটা স্টেপ আছে। স্টেপ মেনটেন করে আমরা ল্যাঙ্গুয়েজকে ক্রিয়েট করি। তাই বলা হয় ইট ইজ এ গ্র্যাজুয়াল প্রসেস। এটা একটা ক্রমান্বয় পদ্ধতি। বুঝা গেল? হ্যাঁ স্যার, যেহেতু ল্যাঙ্গুয়েজ আমরা মানে স্টেপ বাই স্টেপ শিখছি, তাই একে ওই গ্রাজুয়াল প্রসেস বলা হয় নাকি? ভেরি গুড। আচ্ছা, এবার দেখে নাও, এবার আমি দুটো শব্দ তোমাকে শেখাচ্ছি, দুটো টার্ম শেখাচ্ছি, একটা এনকোডিং আর একটা হবে ডিকোডিং। বুঝে নাও। এনকোডিং হচ্ছে, মাথায় রাখবে যে যখন একটা মানুষ কথা বলবে, তো এবার সেই কথাটাকে যখন সে মাথার মধ্যে নিয়ে আসছে, ঠিক আছে তো, এবার যখন সে ওটাকে বাইরে করছে, ও যখন মিডিয়া ব্যবহার করে বাইরে করছে, এক্সপোজ করছে বাইরে, এটাকে বলা হয় এনকোডিং। তার মানে হচ্ছে, খেয়াল রাখো, এনকোডিং হচ্ছে অ্যাকচুয়ালি যে ওয়ে অফ সেন্ডিং মেসেজ। সেন্ডিং হতে পারে, এটা সেন্ডিংটা পরে আসবে একটু। ওয়ে অফ ক্রিয়েটিং মেসেজ, এটা হচ্ছে এনকোডিং। আমি যা বলছি, সাপোজ হয়তো আমি তোমাকে জিজ্ঞেস করলাম তোমার নাম কি, এই তোমার নাম কি, এটা আমার মেসেজ তোমার প্রতি। তো এই যে আমি তোমার নাম কি তোমাকে জিজ্ঞেস করলাম, তো যে ওয়েতে সেই বাক্যটা আমি তৈরি করলাম, সেই ওয়েটা হচ্ছে এনকোডিং। ঠিক আছে? আর ডিকোডিং কোনটা? ডিকোডিং হচ্ছে ওয়ে অফ এক্সপ্লানেশন বা ওয়ে অফ ইন্টারপ্রিটেশন। তার মানে হচ্ছে, যখন একটা এনকোডেড মেসেজকে সেন্ড করা হলো আমার কাছে, এবার আমি ওটাকে ব্যাখ্যা করি, ব্যাখ্যা করার পর আমি রেসপন্স করছি। তো এই যে ব্যাখ্যা করার যে পদ্ধতি, ওয়ে অফ এক্সপ্লানেশন, ওয়ে অফ ইন্টারপ্রিটেশন, এটাকে বলা হয় ডিকোডিং। এটা খেয়াল রাখতে হবে। আচ্ছা, আমিও চলে আসছি সেকেন্ড পার্টে, সেটা হচ্ছে অবজেক্টিভস অফ টিচিং ইংলিশ। দেখো এখানে খুব পরিষ্কার করে লেখা আছে,
টু এনেবল মানে আমরা যে ইংলিশ শেখাই এর উদ্দেশ্য কি? এর উদ্দেশ্য হচ্ছে, দেখে রাখো, আমাদের প্রথম উদ্দেশ্য হচ্ছে যেন ছাত্ররা ইংলিশে কথা বলতে শেখে। তাই এক নম্বর বলা হচ্ছে টু এনেবল দ্য স্টুডেন্টস টু আন্ডারস্ট্যান্ড স্পোকেন ইংলিশ। ঠিক আছে, ইংলিশ ভাষায় যখন কথা বলা হয় সেটাকে বুঝতে পারা, এটা হচ্ছে একটা অবজেক্টিভ বা উদ্দেশ্য। আবার দেখবে যেটা ইংলিশ লেখা হলো সেটাকে বুঝতে পারা, 2 নম্বরটা। আবার দেখবে যে শুদ্ধ ইংলিশে কথা বলা, এটা উদ্দেশ্য। নাম্বার 4 কি আছে? শুদ্ধভাবে ইংলিশ পড়া, টু এনেবল দ্য স্টুডেন্টস টু রিড ইংলিশ কারেক্টলি, শুদ্ধভাবে ছাত্রকে ইংলিশ পড়ানো। 3 নম্বরটা ছিল শুদ্ধভাবে ইংলিশ বলানো। 2 নম্বরটা ছিল লিখিত ইংলিশকে ভালো মতো বোঝানো। আর 1 নম্বরটা ছিল স্পোকেন ইংলিশকে বুঝতে শেখানো। নাম্বার 5 কি আছে? টু এনেবল দ্য স্টুডেন্টস টু রাইট কারেক্ট ইংলিশ। এখানে কি হলো? শুদ্ধ ইংলিশ লিখতে শেখানো। আর নাম্বার 6 হচ্ছে টু এনেবল দ্য স্টুডেন্টস টু আন্ডারস্ট্যান্ড ইংলিশ অ্যাজ এ গ্লোবাল ল্যাঙ্গুয়েজ। ইংলিশ যে একটা গ্লোবাল ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে, ইংলিশ সমস্ত দেশেই একমাত্র ভাষা যে সমস্ত দেশকে একটা সুতায় বেঁধে রেখেছে। এটা একটা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, এটা একটা অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ। তো এই ব্যাপারটাকে বুঝতে শেখানো, এটাও কিন্তু একটা উদ্দেশ্য। তো আমরা এই 6টা অবজেক্টিভকে খেয়াল রাখবো। ঠিক আছে, ছাত্রকে ইংলিশে কথা বলানো, ছাত্রকে ইংলিশ কথা বুঝতে শেখানো, ছাত্রকে লিখিত ইংলিশ ভাষা বুঝতে শেখানো, ছাত্রকে ইংলিশে লিখতে শেখানো, এগুলো হচ্ছে তার উদ্দেশ্য বা তার অবজেক্টিভ। এনি কোশ্চেন কারো কাছ থেকে? নেই স্যার, বুঝতে পেরেছি। আসগারুল, এহসান, বাকি যারা আছো? না স্যার, না স্যার। নেই স্যার, বুঝতে পেরেছি। স্যার বুঝতে পেরেছি। আচ্ছা, তাহলে আমার 1 নম্বর পয়েন্টটা হয়ে গেল, নাম্বার 2 হয়ে গেল। আর আমি তার সঙ্গে তোমাকে অ্যাড করলাম এনকোডিং ডিকোডিং কোনটা, এটা কিন্তু খুব ভালো করে বুঝে নিতে হবে। আর আমি তার সঙ্গে একটু অ্যাড করেছিলাম আমরা কিভাবে কথা বলি, আমরা দুজন মানুষ কিভাবে কথা বলি, আমাদের ফ্যামিলিতে আমাদের সোসাইটিতে কিভাবে কথা বলি, আমি তার একটা স্টেজ তোমাকে দিয়ে দিয়েছি। এনকোডিং, সেন্ডিং, মিডিয়া, ডিকোডিং, রিসিভিং, ফিডব্যাক। ফিডব্যাক ছাড়া কখনোই কিন্তু সম্ভব নয় কমিউনিকেশন, এটা মাথায় রাখতে হবে। ফিডব্যাক ছাড়া, উইদাউট ফিডব্যাক there is no possibility of creating communication. স্যার, হ্যাঁ, এনকোডিং এর ওয়ে অফ ক্রিয়েটিং, মেসেজ, ঠিক আছে, এটা বুঝতে মেসেজ। আর ওয়ে অফ নিচেরটা ডিকোডিং এ ওয়ে অফ ইন্টারপ্রেটিং দ্য মেসেজ, ওই মেসেজটা যে মেসেজটা আমাকে দেওয়া হলো, ওয়ে অফ ইন্টারপ্রিটেশন। ঠিক আছে। ঠিক আছে, হ্যালো, ওকে স্যার, ওকে। মানে দেখবে। হ্যালো স্যার। হ্যাঁ বল। স্যার বলছি ওই গ্লোবাল ল্যাঙ্গুয়েজটা একটু আরেকবার বললে ভালো হয়, বুঝতে পারিনি। আচ্ছা, এটা হচ্ছে অ্যাকচুয়ালি, এটা হচ্ছে গ্লোবাল মানে সার্বজনীন, বিশ্বব্যাপী, ইউনিভার্সাল, ইন্টারন্যাশনাল, এগুলো ওয়ার্ড আমরা বলতে পারি। বুঝতে পারলে তো?
ইংলিশটা হচ্ছে সব দেশেই একটা কানেক্টিং ল্যাঙ্গুয়েজ। যত দেশ আছে সমস্ত দেশের মধ্যে এটা একটা, এই ভাষাটাই একমাত্র যোগসূত্র বেঁধে রেখেছে। তাই একে বলা হয় গ্লোবাল ল্যাঙ্গুয়েজ বা ইউনিভার্সাল ল্যাঙ্গুয়েজ, যা তুমি বলতে পারো। ঠিক আছে, আর আর কোনো কোশ্চেন? আচ্ছা, এবার দেখো আমি চলে আসছি ফিচার্স অফ লার্নিং এ। লার্নিং মানে হচ্ছে শিখন, তাই তো? আর টিচিং মানে শিক্ষণ। লার্নিং ঘটে ফ্রম দ্য এন্ড অফ দ্য স্টুডেন্টস, ছাত্রের তরফে লার্নিং ঘটে। তাহলে এই লার্নিংটার কি কি বৈশিষ্ট্য হতে পারে? হয়তো প্রশ্ন আসতে পারে এইভাবে যে হুইচ অফ দ্য ফলোইংস আর দ্য বেসিক ফিচার্স অফ লার্নিং। নিচের কোনগুলো লার্নিং এর বেসিক ফিচার্স? প্রশ্ন চলে আসতে পারে। দেখে রাখো এখানে লার্নিং কিন্তু সবসময় হচ্ছে ইট ইজ চেঞ্জেবল। তার মানে হচ্ছে আজকে আমি যা শিখলাম কালকে সেই শেখার মধ্যে, মানে আজকে আমি যেটা শিখলাম এটা আমার স্কিমা হলো, এবার যখন নতুন তথ্য আবার অ্যাড হবে তখন লার্নিং চেঞ্জ হয়ে যাবে। এইভাবে স্কিমা আস্তে আস্তে এক্সপান্ড হয় বা বিস্তৃত হয়, এটা লাইফ লং প্রসেস। তাহলে থ্রু স্কিমা ল্যাঙ্গুয়েজ ইজ অলওয়েজ চেঞ্জড, সরি, লার্নিং ইজ অলওয়েজ চেঞ্জড। তাই বলা হচ্ছে শিখন সবসময় পরিবর্তনশীল। এটা উদ্দেশ্যমূলক, পারপাস ছাড়া কখনোই লার্নিং সম্ভব নয়। Whenever we tend to learn, whenever we go to learn something, there must have a purpose. উদ্দেশ্যহীন লার্নিং, এটা কিন্তু অ্যাকচুয়ালি ইট জাস্ট লাইক অ্যান ইমিটেশন, আর কিছুই নয়। উদ্দেশ্যহীন শিখনকে বলা হয় অনুকরণ, তো সেখানে ওটাকে লার্নিং বলা যাবে না। তাই বলা হচ্ছে লার্নিং ইজ অলওয়েজ উইথ পারপাস। ইট চেঞ্জেস বিহেভিয়ার, এটা আমরা সবাই জানি। লার্নিং কিন্তু আমাদের বিহেভিয়ারকে চেঞ্জ করে। আমাদের আধুনিক যে মনোবিজ্ঞান, এটা প্রচন্ড হারে দাবি করে যে লার্নিং এ বিহেভিয়ারে পরিবর্তন হয় না, দিস ইজ নট অ্যাকচুয়ালি এ লার্নিং। সুতরাং লার্নিং মাস্ট চেঞ্জ বিহেভিয়ার অফ দ্য টার্গেটস অফ দ্য পিউপিলস। ইট ইজ এ লাইফ লং প্রসেস, ঠিক আছে, ফ্রম দ্য বার্থ টু ডেথ। একটা শিশু জন্ম হওয়ার পর থেকে তার মৃত্যুর আগের দিন পর্যন্ত সে কিন্তু শেখে। তাই বলা হয় এটা জীবনব্যাপী প্রক্রিয়া। ইট রিকোয়ার্স অ্যান ইননেট ক্যাপাসিটি, এটা কিন্তু খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। ইট রিকোয়ার্স অ্যান ইননেট ক্যাপাসিটি। দেখবে একটা শিশু বা একটা মানুষের আভ্যন্তরীণ ক্ষমতা ছাড়া সে শিখতে পারে না। ঠিক আছে, যতই আমরা পরিবেশ দিই না কেন, যতই আমরা এক্সটার্নাল এনভায়রনমেন্ট দিই না কেন, যদি ইফ হি হ্যাজ নট ইন্টারনাল ক্যাপাসিটি, ইন্টারনাল পাওয়ার, ইন্টারনাল ইন্টারেস্ট, ইন্ট্রিনসিক ইন্টারেস্ট যদি না থাকে, ইন্ট্রিনসিক মোটিভেশন যদি না তৈরি হয়, তাহলে there is no possibility of making learning. তাই বলা হয় it requires an innate capacity। এটা মানে কি? সহজাত ক্ষমতা। এর বাংলা হচ্ছে সহজাত ক্ষমতা। It is based on natural reactions. লার্নিং, ওই যে বললাম বিহেভিয়ার চেঞ্জ, একই কথা এটা। যত লার্নিং হবে তত আমার মধ্যে প্রাকৃতিক প্রতিক্রিয়া ঘটবে। প্রাকৃতিক প্রতিক্রিয়া ঘটবে। যখনই আমি কোনো স্টিমুলাস পাবো, সেই স্টিমুলাসকে বেস করে আমার রিয়াকশন তৈরি হবে। ঠিক আছে, স্টিমুলাস অলওয়েজ সিক্স রিয়াকশন।
আমাদের সমাজে একটা যত বস্তু আছে, যত ব্যক্তি আছে, যত কথা আছে, কথা, বস্তু, ব্যক্তি, এগুলো তো স্টিমুলাস। আমাদের সমাজে এই তিনটে হচ্ছে সবচেয়ে বড় স্টিমুলাস। কি কি? কথা, আমরা কথা শুনে রিয়াকশন করি বা রিয়াক্ট করি, আমরা বস্তু দেখে রিয়াক্ট করি, ঠিক আছে, আর আমরা ব্যক্তি দেখে রিয়াক্ট করি। ব্যক্তি মানে ব্যক্তির আচরণ দেখে রিয়াক্ট করি, ঠিক আছে। তো এই তিনটা হচ্ছে আমাদের বড় স্টিমুলাস, একে বলা হয় বিগ স্টিমুলাস। স্টিমুলাস অলওয়েজ ডিমান্ডস রিয়াকশন, আর যত রিয়াকশন দেবো আমি তত আমার লার্নিং স্ট্রং হয়। তাই বলা হয় ইট ইজ বেসড অন ন্যাচারাল রিয়াকশনস। লার্নিং হচ্ছে ইউনিভার্সাল, ঠিক আছে, এটা কিন্তু ইউনিভার্সাল লার্নিং। অ্যাকচুয়ালি এটাকে কেন বলা হয় ইউনিভার্সাল? যে যত একটা মানুষের লার্নিং হবে তত সে ইউনিভার্সকে চিনবে, তত সে ইউনিভার্সকে চিনবে। এবং লার্নিং ইজ অলওয়েজ ওয়ার্ল্ড ওয়াইড। আচ্ছা, আর কি? একই সঙ্গে বলা হচ্ছে ইট ইজ বোথ ইন্ডিভিজুয়াল অ্যান্ড সোশ্যাল, মানে এটা ব্যক্তি কেন্দ্রিকও হতে পারে আবার সমাজ কেন্দ্রিকও হতে পারে। মানে কিরকম? একটা ব্যক্তিও শিখতে পারে, আর আমরা মানে কিরকম ব্যাপারটা এরকম হয় যে একটা ব্যক্তি থেকেও শিখতে পারে আর একটা ব্যক্তি সমাজ থেকেও শিখতে পারে। তাই বলা হয় ইট ইজ ইন্ডিভিজুয়াল অ্যান্ড সোশ্যাল বোথ। এই 8টা হচ্ছে ইম্পর্টেন্ট ফিচার্স অফ লার্নিং। এনি কোশ্চেন? নম্বরটা একটু বলবেন। কোনটা রে? স্যার 5 নম্বরটা একটু বলবেন। 5 নম্বরটা স্যার। হ্যাঁ, দেখো, আমাদের লার্নিং এ দুটো স্টিমুলাস লাগে মেইনলি। কি কি? একটা হচ্ছে আমার হেরিডিটি, বংশগতি, আর একটা এনভায়রনমেন্ট, ঠিক আছে। তো এই দুটোর যে মিথস্ক্রিয়া, দুটোর যে পারস্পরিক যে সম্পর্কের ফলেই আমাদের লার্নিংটা সম্ভব। কখনোই বংশগতির রোলটাই শেষ কথা নয়, অথবা আমাদের যে এনভায়রনমেন্ট তার রোলটাই শেষ কথা নয়। তবে খেয়াল রাখতে হবে যে আধুনিক মনোবিদ্যা এটাই সাপোর্ট করে যে একটা ব্যক্তিকে শেখার জন্য, একটা ব্যক্তিকে লার্ন করার জন্য তার অবশ্যই অল্প হলেও তার সহজাত একটা প্রবৃত্তি বা ক্ষমতা থাকতে হবে, মানে তার একটা জন্মগত ক্ষমতা অবশ্যই থাকতে হবে। জন্মগতভাবে যেগুলো গুণাবলী আমরা পাই, ঠিক আছে, তো সেগুলো কিন্তু অবশ্যই তার মধ্যে থাকতে হবে। একে বলা হয় ইননেট ক্যাপাসিটি। স্যার, বল। স্যার 6 নম্বরটা একটু বলবেন তো। আরে স্যার 6 নম্বরটা একটু অসুবিধা হচ্ছে। বুঝতে পারছি না। স্যার 6 নম্বরটা। 6 নাম্বারটা। তাই তো, 6 নাম্বারটা তো। স্যার শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। স্যার 2 নম্বরটা একটু বলবেন তো আবার। 2 নাম্বারটা হচ্ছে ইট ইজ পারপাসফুল, মানে যখন আমি কোনো কিছুকে লার্ন করতে যাচ্ছি তো অবশ্যই সেখানে আমার উদ্দেশ্য থাকবে। উদ্দেশ্য ছাড়া কখনোই শিখন সম্ভব নয়। উদ্দেশ্য ছাড়া শিখন হলে ওটা হয়ে যাবে জাস্ট মেয়ার অ্যান ইমিটেশন। তার মানে স্যার এটা মানে একটা উদ্দেশ্যমুখী প্রক্রিয়া, সেটাই তো? একদম। ঠিক আছে স্যার। স্যার, স্যার বল। 6 নম্বরটা স্যার একটু বলবেন স্যার, 6 নম্বরটা বুঝতে অসুবিধা হচ্ছে। আচ্ছা, ঠিক আছে, বলে দিচ্ছি। আচ্ছা, 5 নাম্বারটা কি? 5 নাম্বারটা কারো কোনো সমস্যা আছে? আর
আচ্ছা আমাকে কে বলতে পারে? না স্যার। আচ্ছা আমাকে একটু বলো দেখি কে বলতে পারে, মনোবিদ্যার কার বেশি ইয়ে আছে, স্ট্রং নলেজ আছে, যে তোমার ইননেট পাওয়ার কোনগুলো? মানে একটা একটা হতে পারে আমার চাহিদা। আগ্রহ, মনোযোগ। কি বললে? হ্যালো স্যার, হ্যাঁ। রাখি বলছি স্যার, ইচ্ছা শক্তি, আগ্রহ, মনোযোগ। না, ইচ্ছা শক্তি ইননেট পাওয়ার নয়। আগ্রহ স্যার, অনুকরণ হবে। ইচ্ছা শক্তি হচ্ছে আগ্রহ, মনোযোগ। ইচ্ছা হচ্ছে সামাজিক ক্ষমতা। আমরা আমরা আমার ইচ্ছা তৈরি হয় অন্যকে দেখে। আমার ইচ্ছা আমার সম্পত্তি নয়। কখনোই একটা মানুষের ইচ্ছা, আনন্দ। স্যার অনুকরণ অনুসরণ এগুলো হবে কি? না স্যার বুদ্ধি। আগ্রহ। আর কি মিউট করো সবাই। রাখি রেগে যাস না তুই? হ্যাঁ, রেগে যায় না স্যার, অনেক বাজে। আচ্ছা দেখে নে, অ্যাকচুয়ালি আগ্রহ, মনোযোগ, প্রেরণা হবে। না, মোটিভেশন কি ইননেট ক্যাপাসিটি? স্যার হ্যাঁ, যা শিখবো স্যার আমরা শেখার পরে যদি আর কিছু মানে শেখার পরে যদি আর কিছু জানতে পারা যায় তাহলে আমার ব্যবহারটা আমার আচরণটা একটু পাল্টে যাবে, পরিবর্তন হয়ে যাবে। হুম। না আমার কোশ্চেন ছিল, আইকিউ হবে, আমার কোশ্চেন ছিল আইকিউ হবে। আমার কোশ্চেন ছিল তোমার একটা শিশুর কোনগুলো জন্মগত ক্ষমতা? যেমন দেখে নে, স্যার শোন, মাইক্রোফোনটা অফ কর। দেখে নে, একটা মানুষের বা একটা শিশুর ব্যক্তিত্ব, হচ্ছে ব্যক্তিত্ব, তার মানে হচ্ছে খেয়াল রাখতে হবে তোমার নেচার, তোমার প্রকৃতি কিন্তু তোমার জন্মগত ক্ষমতা। তোমার টেম্পারামেন্ট, এগুলো হচ্ছে জন্মগত ক্ষমতা। টেম্পারামেন্ট এগুলো কোনোভাবেই পরিবর্তনশীল নয়। একটা মানুষের এই যে প্রকৃতি, এই মেজাজ, এইসব দেখে আমরা আমরা বলি বা বুঝতে পারি লোকটা ভালো না খারাপ। মানুষের প্রকৃতি কখনোই চেঞ্জ হয় না, মানুষের মেজাজ কখনোই চেঞ্জ হয় না, যাকে বলে টেম্পারামেন্ট, কখনোই চেঞ্জ হবে না। এগুলো হচ্ছে ইননেট ক্যাপাসিটি। বুঝা গেল তো? এখানে আরো আছে আরো আছে, আমি তোমাকে দুটো এক্সাম্পল দিলাম, আরো একটু ভাবতে হবে, পাওয়া যাবে। তার মানে যেগুলো আমরা জন্মগতভাবে পাচ্ছি ফ্রম আওয়ার হেরিডিটি, ফ্রম আওয়ার ইনহেরিটার্স, মানে উত্তরাধিকার সূত্রে যেগুলো পাচ্ছি, যেগুলো পাওয়ার পাচ্ছি আমি, সেটাই হচ্ছে ইননেট ক্যাপাসিটি। হুম। আচ্ছা তার মধ্যে যেটা একজন বললো ইন্টারেস্ট বা আগ্রহ, এটা হতে পারে। এর ভাগ আছে, একটা তোমার ইন্ট্রিনসিক ইন্টারেস্ট, একটা এক্সট্রিনসিক ইন্টারেস্ট। যেগুলো ইন্ট্রিনসিক আছে, যেমন ইন্ট্রিনসিক মোটিভেশন, এগুলো হতে পারে। তবে খুব ভালো এক্সাম্পল হচ্ছে নেচার এবং টেম্পারামেন্ট। ঠিক আছে তো? একটা মানুষের প্রবৃত্তিও হবে। প্রবৃত্তি, ভেরি গুড, হ্যাঁ এই তো, ফাইন। একটা মানুষের পার্সোনালিটি, ঠিক আছে, আমরা প্রায় কিন্তু বলি যে হোয়াট এ ম্যান অফ পার্সোনালিটি। আমরা বলি না স্যার ওই লোকটা দারুণ ব্যক্তিত্ব, আমরা প্রায় বলি যে মানুষটা দারুণ ব্যক্তিত্ব। তো একটা মানুষের ব্যক্তিত্ব চিনতে গেলে আমাকে কি কি চিনতে হবে? আমি কখন বলবো সেই মানুষটা ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ? যদি এরকম হয়, যদি একটা মানুষ, যদি একটা ছেলে বা একটা মেয়ে, যদি একটা ছেলে বা একটা মেয়ে, ভেবে রাখ, ঠিক আছে তো,
যখন একটা মেয়ে, প্রায় আমরা বলি যে কি ব্যাপার রে, তুই ওকে ওকে কেন বিয়ে করছিস, জিজ্ঞেস যখন করি, তো বলে যে স্যার জানেন তো ঠিকই আছে, চাকরি করে ঠিক আছে, কিন্তু স্যার জানেন তো মানুষটা খুব ভালো। মানুষটা খুব ভালো। আলটিমেটলি আমরা এই বাক্যে আশ্রয় নিয়ে নিই যে মানুষটা স্যার খুব ভালো, অ্যাজ এ ম্যান সে খুব ভালো। তাহলে অ্যাজ এ ম্যান সে খুব ভালো আমি কখন বলবো? যখন দেখা যাবে আমি যখন সেই মানুষটার প্রকৃতি চিনি, আমি তার মেজাজ চিনি, ঠিক আছে, আমি তার নার্চারিং চিনি। নার্চার মানে কি? তার মানে এটা চলে আসে ফ্যামিলি, পরিবার, বোঝো। আর আমি যখন তার ক্যারেক্টারিস্টিক চিনি, চরিত্র চিনি, ঠিক আছে, আমি যখন তার অ্যাপটিচিউড চিনি, অ্যাপটিচিউড মানে হচ্ছে কাজ, ঠিক আছে, অ্যাপটিচিউড, ন্যাচারালি এইগুলো আমি চিনি বলেই বলতে পারবো লোকটা ভালো। আমি ক্লাস নিচ্ছি ওই মোটামুটি 10:30 11টা দিকে। ঠিক আছে, আমি ক্লাস থেকে বেরিয়ে ফোন করছি। তাহলে একটা মানুষের আমি যখন প্রকৃতি চিনবো, তার চরিত্র চিনবো, তার পরিবার চিনবো, তার কাজ চিনবো, আমি তবেই বলতে পারি লোকটা ভালো। আর যদি এগুলো চিনতে যদি আমরা মিসলিড হয়ে যাই, যদি কোনো মানুষের আমরা যদি এগুলোর মধ্যে যদি কোনোটাও যদি চিনতে ভুল করে ফেলি, তাহলে সেই মানুষটা আমার জীবনে হয়তো অভিশাপ হিসেবে আসতে পারে। আর আমাদের বর্তমান সমাজে এগুলোই বেশি করে ঘটে, ঠিক আছে। আমরা তো ভালোবেসে ফেলছি, আমরা আমাদের রিজনিং পাওয়ার দিয়ে ভালোবেসে ফেলছি, কিন্তু সেখানে মিস্টেক হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো এই হচ্ছে ব্যক্তিত্ব, এই হচ্ছে পার্সোনালিটি। আর ঠিক আছে, এগুলো আমি আস্তে আস্তে মনোবিদ্যা ক্লাসে বলবো। আচ্ছা, এটা হয়ে গেল। এবার স্যার তাহলে আভ্যন্তরীণ গুণাবলী গুলো জানতে হবে নাকি? একদম। স্যার বলে ফেল, দেখবি। হ্যাঁ স্যার, আপনি বললেন যে নেচার, কিরে, হ্যাঁ স্যার আপনি বললেন যে নেচারটা হচ্ছে আমাদের ইনার প্রপার্টি, ওটা কখনো চেঞ্জ হয় না মানুষের। হ্যাঁ, তো এবার স্যার হচ্ছে একটা ছেলে যে ছোটবেলায় খুব চঞ্চল ছিল, সে বড় হয়ে তো স্যার অনেক সময় শান্ত শিষ্ট হয়ে পড়ে, তো সেটা কি স্যার ওর নেচার চেঞ্জ হলো না? না 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 না, চঞ্চল তো ওর ইননেট ক্যাপাসিটি না, চঞ্চলতা তো এটা আমার দ্বারা সৃষ্ট, তোর দ্বারা সৃষ্ট। একটা ছেলে, খুব ভালো কোশ্চেন করেছিস। দেখবি বাবা মা প্রায় বলে যে আমার ছেলে খুব দুষ্টুমি স্যার, খুব দুষ্টু ছেলে, আমার খুব চঞ্চল ছেলে। বাস্তবে ও তো চঞ্চল ছেলে নয়। ও দুষ্টুমি কোত্থেকে শিখলো? ও কি মাতৃগর্ভ থেকে শিখেছে দুষ্টুমি? তা তো নয়। এটা হচ্ছে বাবা মার প্রশ্রয় দেওয়া বৈশিষ্ট্য। যখনই একটা ছেলে কোনো খারাপ কাজ করছে, বাবা মা সেখানে কোনো রিয়াকশন করছে না, বা বাবা মা সেখানে কন্ট্রোল করতে পারছে না বাচ্চাটাকে, ওর ইমোশনটা অন্যভাবে দেখাচ্ছে। বরঞ্চ কি করছে, বাবা মা বাচ্চার দুষ্টুমিতে আরো প্রশ্রয় দিচ্ছে, এই বলে যে আমার বাচ্চারা দুষ্টুমি করে খুব। এবার দেখবে একটা শিশু কিন্তু খুব তাড়াতাড়ি এগুলো বুঝতে পেরে যায় যে কোনটা আমার বাবা বা মা আমাকে অপোজ করছে আর কোনটা অপোজ করছে না। তোমার বিহেভিয়ার গুলো, তোমার ফিচার্স গুলো ও খুব ফলো করে একটা শিশু। সেখান থেকে ওর যদি এরকম হয় যে আমার এই দুষ্টুমিটা আমাকে বাবা মা এনজয় করছে, তাহলে সে সেটা আরো করবে। তো দুষ্টুমি কিন্তু কখনোই এটা জন্মগত ক্ষমতা নয়, বুঝতে পারলে তো? তো ফলে একটা বাচ্চা দুষ্টু ছিল, ও পরে শান্ত হয়ে গেল, এটা ওর প্রকৃতি নয়, এটা ওর একটা বৈশিষ্ট্য। টেম্পারামেন্ট আর ওই রাগটা স্যার আমার গুলিয়ে যাচ্ছে। মানে টেম্পারামেন্টটা বলছেন সহজাত প্রবৃত্তির মতো, কিন্তু আবার রাগটা বলছেন আপনি যে এটা মানুষের সৃষ্টি, এটা মানে আমরা রাগ করবো না এই ধরনের। এটা আমার
রাগটা টেম্পার। তারপর টেম্পার মানে কিন্তু রাগ করি স্যার, বলি না লোকটা খুব টেম্পারমেন্ট, এইরকম ধরনের কথা বলি না, একটু হাই টেম্পারের লোক, এটা টেম্পার আমার এবং খুব গুলিয়ে যাচ্ছে। টেম্পার এবং টেম্পারামেন্ট এক জিনিস নয়। হুম, আচ্ছা ঠিক আছে, আমি এগুলোকে মনোবিদ্যা ক্লাসে ভালো করে বুঝিয়ে দেবো। হ্যাঁ, এখন এগুলো বোঝালে আমার এই ক্লাসগুলো নষ্ট হয়ে যাবে। সবসময় খেয়াল রাখবি, এখন আমরা যে বয়সে বিলং করি, যারা আমরা একে অপরকে ভালোবাসি বলে ডিমান্ড করি, যারা আমরা হয়তো লাভ মেকিং এ আছি, অ্যাফেয়ারে আছি, হতে পারে স্বামী স্ত্রী, হতে পারে কোনো ছেলে মেয়ে, তোকে ভালো করে বুঝতে হবে যে সেই মানুষটা বা সেই ছেলেটা আমাকে ফিল করে কিনা। ঠিক আছে তো? এই ফিলিংসে কিন্তু অনেক জিনিস লুকিয়ে থাকে। যদি সে তোমাকে ফিল করে, ঠিক আছে, তবে সে তোমাকে ভালোবাসে বলে ধরা হবে। শুধু কিন্তু মুখে বললে হবে না আমি তোমাকে ফিল করি, বাস্তবে ফিল করতে হবে। ঠিক আছে তো? ঠিক আছে, এগুলো আরো আমি ক্লাস নেবো, আস্তে আস্তে করে এগুলোকে রিপেয়ার করতে হবে। মানুষ চিনতে জানতে হবে। স্যার ইউনিভার্সালটা কার বলেন তো স্যার? কিরে, ইউনিভার্সালটা কার বলেন তো স্যার? 7 নাম্বারটা? হ্যাঁ স্যার বলুন। 7 নাম্বারটা হচ্ছে বলছে লার্নিং হচ্ছে, লার্নিং এর একটা ফিচার হচ্ছে এটা ইউনিভার্সাল। তার মানে হচ্ছে যে লার্নিং এর একটা সার্বজনীন বৈশিষ্ট্য আছে। মানে আমি এটা শিখবো, সেই শেখাটা আমি আমার সমাজে যে কোনো সময় যে কোনো কন্ডিশনে যে কোনো জায়গাতে অ্যাপ্লাই করতে পারবো। এটা হচ্ছে লার্নিং এর মেন বৈশিষ্ট্য। তাই বলা হয় এটা হচ্ছে সার্বজনীন। ঠিক আছে। আচ্ছা, আমি এবার চলে আসছি পরেরটাতে, ইফেক্টিভ মেথডস অফ লার্নিং। শেখার জন্য কি কি ইফেক্টিভ মেথড আছে? নাম্বার 1 হচ্ছে লার্নিং বাই ডুইং। দিস ইজ দ্য বেস্ট মেথড। দিস ইজ দ্য বেস্ট মেথড এভার থট বাই দ্য সাইকোলজিস্ট। যে কাজ করার মধ্য দিয়ে শেখা, এটা হচ্ছে বেস্ট ওয়ে অফ লার্নিং, লার্নিং বাই ডুইং। আচ্ছা, লার্নিং বাই অবজারভেশন আমরা একটু আগে বলছিলাম। ঠিক আছে তো? লার্নিং বাই অবজারভেশন, পর্যবেক্ষণের মধ্য দিয়ে শেখা, এটা একটা পদ্ধতি আছে। আচ্ছা, লার্নিং বাই এক্সপেরিমেন্টেশন, পরীক্ষণ, এর বাংলা মানে হচ্ছে পরীক্ষণ। ঠিক আছে, আমরা পরীক্ষা করে শিখতে পারি। লার্নিং বাই প্রজেক্ট, প্রকল্প। ঠিক আছে, প্রজেক্ট মানে হচ্ছে প্রকল্প, নিজে ছাত্র নিজে হাতে নাতে কাজ করবে, গ্রুপ ওয়াইজ কাজ করবে, এটা ইফেক্টিভ মেথড শেখার জন্য। আর লার্নিং বাই গ্রুপ মেথড মানে গ্রুপ তৈরি করে আমরা আবার শিখি। ঠিক আছে, গ্রুপ ডিসকাশন হতে পারে, হতে পারে টিউটোরিয়াল, হতে পারে ক্লাস আকারে, ভিন্ন 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 গ্রুপ তৈরি করে আমরা লার্নিং করতে পারি। তাই বলা হচ্ছে লার্নিং বাই গ্রুপ মেথড। এই 5টা আছে খুব ইফেক্টিভ মেথড। আচ্ছা, এর বাইরেও কিছু কিছু মেথড আছে কিন্তু ওগুলো খুব বেশি ইফেক্টিভ না। আচ্ছা, আমাকে এবার কোশ্চেন কর, কে কোনটা বুঝতে পারলি না? স্যার, এই যে এফেক্টিভ মেথড অফ লার্নিং গুলো বলেছেন, হ্যাঁ রে, হ্যাঁ স্যার, এর মধ্যে থেকে যদি আমি ক্লাসিফাই করি তাহলে কোনটাকে আমি মানে সব থেকে এফেক্টিভ মেথড বলতে পারি? ওই যে লার্নিং বাই ডুইং, সব থেকে ইফেক্টিভ হবে। একদম। ঠিক আছে স্যার লার্নিং বা এক্সপেরিমেন্টেশন, পরীক্ষণের মাধ্যমে যে শেখা, এটা কি ট্রায়াল এন্ড এররের মধ্যে পড়ছে? নাম্বার 3টা হচ্ছে অ্যাকচুয়ালি ডেমনস্ট্রেশন মেথড। এটা হচ্ছে ডেমনস্ট্রেশন মেথড। ডেমনস্ট্রেশন মেথডে অবশ্যই এক্সপেরিমেন্ট সবচেয়ে ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট ওয়ে।
আচ্ছা, এই হলো আমার আজকের ক্লাস। স্যার